ভূমি সেবায় দুর্নীতি হয়রানি বন্ধে কাজ করছে সরকার। অনলাইন সুবিধায় মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমার আশা প্রধানমন্ত্রীর। ধাপে ধাপে সব ইশতেহার বাস্তবায়নের ঘোষণা। হাম উপসর্গে আরও 11 শিশুর প্রাণহানি। ঈদের পর দ্বিতীয় ধাপের টিকা ক্যাম্পেইন শুরু। মৃত্যুর ঘটনা অনুসন্ধানে কমিশন গঠন ও পরিবারের ক্ষতিপূরণ কেন নয় রুল জারি। পানি সংরক্ষণ যুক্ত করে সংশোধন হচ্ছে তিস্তা প্রকল্প। জুলাইয়ে শুরু পদ্মা ব্যারেজের কাজ। গঙ্গা চুক্তি নবায়নে নতুন বোঝাপড়া চায় ভারত। ধারাবাহিকতায় জোর বাংলাদেশের। সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে স্থানীয় নির্বাচন। আগে সিটি নাকি ইউপি নির্ভর করছে বরাদ্দের ওপর, জানালেন প্রতিমন্ত্রী। প্রশাসক নিয়োগে বগুড়া সিটির কার্যক্রম শুরু। এবং জমে উঠছে কোরবানির পশুর হাট। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। চাহিদার তুলনায় 20 লাখ বেশি মজুত। চোরাই পথে গরুর প্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্কতা জারি। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ভূমি সেবায় দুর্নীতি হয়রানি বন্ধ করতে চায় সরকার। ভূমি সেবা মেলার উদ্বোধন করে এই কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। অনলাইন কার্যক্রমে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমার আশা প্রকাশ করেন সরকার প্রধান। বলেন, জনবান্ধব কর্মসূচি নিয়ে জনগণের কাছে সরকার দায়বদ্ধ। প্রান্তিক পর্যায়ে নাগরিকদের ভূমি সংক্রান্ত সেবার সঙ্গে পরিচয় করাতে দেশব্যাপী শুরু হলো 3 দিনের ভূমি সেবা মেলা, যা চলছে দেশের জেলা উপজেলা পর্যায়ে। স্টল থেকে ই নামজারি, অনলাইনে কর প্রদান, রেকর্ড সংশোধন, খতিয়ান গ্রহণ সহ ভূমি সংক্রান্ত যে কোনো অভিযোগ নিষ্পত্তির সুযোগ থাকছে। ভূমি জমি সংক্রান্ত হিসাব মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবন থেকে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, প্রযুক্তি নির্ভর ও আধুনিকায়ন করতে চায় সরকার। ভূমি প্রশাসনের প্রায় সকল সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিকদের জন্য সেবা গ্রহণকে আরো সহজ, দ্রুত এবং কার্যকর করারও উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য এমন একটি ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা যেখানে ভূমি সেবা গ্রহণের জন্য মানুষকে আর অযথা অফিসে ঘুরতে হবে না, দুর্নীতি কিংবা হয়রানির শিকারও হতে হবে না। এ সময় জমি জমা সংক্রান্ত মামলার জট ও দীর্ঘসূত্রতা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তির উপর জোর দেন সরকার প্রধান। মধ্যস্থতা বা সালিশ কিংবা সমঝোতার মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির পথ কার্যকর করা গেলে একদিকে আদালতে বিচারাধীন মামলার জট কমবে, অপরদিকে দ্রুততম সময়ের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করাও সহজ হবে। তারেক রহমান বলেন, প্রতিটি ক্ষেত্রেই জনবান্ধব কর্মসূচি নিয়ে ধাপে ধাপে জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করবে সরকার। সরকার পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। পরে বিভিন্ন স্টল ও সেবা কেন্দ্র পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন কল সেন্টার, নাগরিক সেবা কেন্দ্র ও ডে কেয়ার সেন্টার। এ সময় শিশুদের মধ্যে চকলেট বিতরণ করেন প্রধানমন্ত্রী। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রেজিস্ট্রি অফিস যেন দুর্নীতির আখড়া। রাজস্বের প্রায় কোটি টাকা আত্মসাৎ হয়েছে গাইবান্ধার ভূমি অফিস থেকে। এর মধ্যে আত্মসাৎ করা 58 লাখ টাকা আদায় হয়নি এখনো। এতে জমি নিবন্ধন হলেও মূল দলিল পাচ্ছেন না ভুক্তভোগীরা। শুধু তাই নয়, বালাম বই থেকে মূল দলিলের পাতা গায়েব করে জাল দলিল তৈরি সহ নানা অপকর্মে জড়িয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন। গাইবান্ধা জেলা রেজিস্ট্রি অফিস ভবনের ৩য় তলায় মহাফেজখানা। প্রায়ই শোনা যায় এখানে রক্ষিত বালাম বই থেকে দলিলের পাতা কাটাছেঁড়া, দাগ, খতিয়ান এবং দাতা গ্রহীতার নাম পরিবর্তনের ঘটনা। এরকম দুর্নীতি হয়ে থাকে, এরকম দুর্নীতি চলে, তাহলে আমরা কোথায় যাব? এই গুরুত্বপূর্ণ মহাফেজখানা কিংবা রেকর্ড রুমে সাধারণ মানুষের চলাচলও লক্ষ্য করা যায় এই অফিসের পিয়ন কিংবা কর্মচারীদের অবাধ চলাচল। তা আপনি নকল নবিশ গোবিন্দগঞ্জের, আপনি রেকর্ড রুমে কেন?
বললাম তো ভাই টাকা নিয়ে আসছে। আপনি কি রেকর্ড রুমে আসতে পারেন? না না না, ভুক্তভোগীদের আরেকজন ব্যাংকার আব্দুল মজিদ জাবেদা নকল তুলে ব্যাংক লোন করতে গিয়ে জানতে পারেন রাজস্ব জমা না দেয়ায় দলিল দুটি রেজিস্ট্রি হয়নি। দলিল বালামে ওঠে নাই, তো বালামে ওঠে নাই কি জন্য, যে তখন দেখে যে পে অর্ডারের টাকাগুলো ওরা আত্মসাৎ করছে। সাব রেজিস্ট্রার রজব আলীর কর্মকালে 1093টি দলিলে অব্যবস্থাপনা পেয়েছে জেলা রেজিস্ট্রি অফিস। অর্থ আত্মসাৎ ও কর্মস্থলে অনুপস্থিত থাকায় অফিস সহায়ক আনিসুরকে সাময়িক বরখাস্ত ও নকল নবিশ মিজানকে 15 জানুয়ারি চাকরি থেকে অব্যাহতি দেন জেলা রেজিস্ট্রার। ওটিতে ক্যাশ বই লেখা শুরু করি, তখন আমি দেখি 7 দিনের পে অর্ডার ব্যাংকে জমা হয়েছে। আমাদের অফিসে যেটা তথ্য আছে ব্যাংকে জমা হয়েছে, ব্যাংকে যায় দেখি সেটা জমা হয়নি। কে কি করছে, কে কিভাবে সহায়তা করছে, এটা কিন্তু আমার আনন্দ। আমি জানলে তো একজন অফিসার জানা সত্যি কি এই অকামিশন করে, এটা তো একেবারে মানে সুকৌশল। জড়িত রাঘব বোয়ালদের বিরুদ্ধে কর্তৃপক্ষ কেন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি? স্থানীয় কর্মকর্তা যিনি আমাদের অভিভাবক, তিনি একজনকে পুলিশে দিলেন না। আমি যদি এই কর্মের সঙ্গে জড়িত হয়ে থাকি আমাকেই পুলিশে দিত। তার বিরুদ্ধে বিদ্যাহের মামলা দায়ের করা হয়েছে এবং অবশ্যই রাজস্ব যে আদায় অনাদায়ী রয়েছে তাকে এই টাকা জমা দানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। হাম উপসর্গ নিয়ে একদিনে প্রাণ গেল আরও 11 শিশুর। হাসপাতালে ভর্তি হয়েছেন 1337 জন। আক্রান্ত শিশুর চিকিৎসা খরচ চালাতে গিয়ে দিশেহারা অভিভাবক। সব হাসপাতালে হাম রোগীদের চিকিৎসায় আলাদা ওয়ার্ড রাখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে ঈদের পর দেশব্যাপী হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। একসময় নিয়ন্ত্রণে থাকা হাম আবার উদ্বেগ বাড়াচ্ছে। দেখা গেছে হাসপাতালে ভর্তি থাকা বেশিরভাগই টিকা পায়নি, আবার টিকাদান শুরু হলেও বাদ পড়েছে বয়সসীমায়। আক্রান্ত শিশুর চিকিৎসা খরচ চালাতে গিয়ে দিশেহারা অভিভাবক। বিভিন্ন হাসপাতালে ঘুরে ব্যয় করছেন অনেক টাকা, জমিয়েছেন ওষুধের পাহাড়। আইসিআইস হচ্ছে 21 দিন, আলমাটি একটা হাসপাতাল ছিল, সেই জায়গায় রাখিছিলাম 2 দিন, আর এই জায়গায় আইসির ভিতরে 7 দিন, আর এই বেডে দিয়েছে। আইসিও বলছিল, কিন্তু আমার তো সাধ্য ছিল না, আল্লাহর হুকুম ছাড়া তো আর কিছু হয় না। আল্লাহর অশেষ মেহেরবান যে আমার বাচ্চাটা অনেক সুস্থ হয়ে গেছে আগের থেকে। রোগীর অভিভাবকদের আর্থিক কষ্টের কথা চিন্তা করে ডেডিকেটেড হামের ইউনিট সহ বেড সংখ্যা বাড়িয়েছে বিভিন্ন হাসপাতাল। আমাদের এখানে যেদিন হামের প্রাদুর্ভাব শুরু হলো, সাথে সাথে আমাদেরকে বললেন যে এখানে হামের ইউনিট খুলতে হবে। আমরা সাথে সাথে হামের ইউনিট খুললেই হাম ও উপসর্গ রোগীর চিকিৎসায় সরকারি বেসরকারি সব হাসপাতালে আলাদা ওয়ার্ড ও কেবিন রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, সারা দেশে ঘরে ঘরে গিয়ে টিকা কার্যক্রম চালানো হচ্ছে। ঈদের পর দেশব্যাপী টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইনও শুরু হবে। আবার আমরা সেকেন্ড ফেজ ক্যাম্পেইনিং ইনশাআল্লাহ ঈদের পরে সিদ্ধান্ত নিয়ে নাইটেকের সাথে সিদ্ধান্ত নিয়ে তাদের সাজেশন মতো আমরা আবার ক্যাম্পেইনিং শুরু করব। চাহিদা অনুযায়ী সিরিঞ্জের কিছু সংকট থাকলেও খুব দ্রুতই এ সমস্যার সমাধান হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। 1 কোটির উপরে সিরিঞ্জ। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। হামে মৃত্যুর ঘটনা অনুসন্ধানে কমিশন গঠন ও পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ কেন নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এদিকে অন্তর্বর্তী সরকারের টিকা গাফিলতির কারণে হামের প্রাদুর্ভাব হয়েছে, এ বিষয়ে এখনই অভিযুক্ত করতে নারাজ অ্যাটর্নি জেনারেল। হাম ও হামের উপসর্গে প্রতিনিয়তই প্রাণহানি হচ্ছে কোমলমতি শিশুদের। নিবিড় পরিচর্যা কেন্দ্র ও চিকিৎসা সামগ্রীর অভাবে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন অভিভাবকরা। ইতোমধ্যে মৃত্যু ছাড়িয়েছে 450, আক্রান্ত 40,000-এর বেশি। অন্তর্বর্তী সরকারের আমলে হামের টিকাদানে গাফিলতির অভিযোগে একাধিক রিট পিটিশন দায়ের হয় হাইকোর্টে। মঙ্গলবার দুপুরে আলাদা 2টি রিটের শুনানি শেষে রুল জারি করেন বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। আপনারা জানেন, হামে মৃত্যুর ঘটনা অনুসন্ধানে কমিশন কেন গঠন করা হবে না এবং মারা যাওয়া শিশুর পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না জানতে চেয়ে রুল দেন আদালত। মানবতার বিরুদ্ধে অপরাধ হচ্ছে ভ্যাকসিনেশনের টিকা কেনেনি। ভ্যাকসিনেশনের টিকা বরং তারা রাষ্ট্রীয় খাত থেকে ব্যক্তি খাতে দিয়েছিল। বর্তমান সরকার তদন্ত কমিশন গঠন করে এই হিউম্যান ট্র্যাজেডি তদন্ত করে অনুসন্ধান করে স্বাধীনভাবে
বের করবে কারা দায়ী, কেন দায়ী, কিভাবে এটা ঘটলো। অন্তর্বর্তীকালীন একটি আদেশ মাননীয় আদালত দিয়েছেন হামের প্রাদুর্ভাবকে মোকাবেলা করবার জন্য, শিশুদের বাঁচাবার জন্য আমাদের বর্তমান সরকার, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয় কী ধরনের পদক্ষেপ নিয়েছে সেই বিষয়ে একটি অগ্রগতি প্রতিবেদন আগামী 30 দিনের মধ্যে হলফনামা আকারে মাননীয় আদালতের নিকট তাদেরকে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের টিকা নিয়ে গাফিলতির কারণে হামের প্রাদুর্ভাব হয়েছে এ বিষয়ে এখনও অভিযুক্ত করতে রাজি নন অ্যাটর্নি জেনারেল। জানান, আদালতের আদেশ হাম নিয়ন্ত্রণে সরকারের নেওয়া সিদ্ধান্তের পরিপূরক হবে। সরকারের পরবর্তী যে সমস্ত কার্যক্রম কিংবা পূর্ববর্তী কার্যক্রম, আজকে আদালতের আদেশটি তার পরিপূরক হবে এবং সরকার যা বলেছে, সরকার তো ওপেন অ্যান্ড ট্রান্সপারেন্ট, তারা যা যা করেছে তাই বলবে। আমরা এখনই পর্যন্ত একটা আদালতের সামনে বিচার্য বিষয়ের মধ্যে আগে থেকেই কোনো ব্যক্তি কিংবা কোনো একটা পার্টিকুলার গোষ্ঠীকে এখনই আমরা অভিযুক্ত করে ফেলি, তাহলে তো এই তদন্ত, এনকোয়ারি, কমিশনের কোনো মূল্য থাকলো না। সরকার 600 কোটি টাকা ব্যয়ে হামের টিকা সংগ্রহ ও ক্যাম্পেইন চালানোয় হামের প্রাদুর্ভাব 95% রোধ করা গেছে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরে মেয়াদ শেষ হচ্ছে গঙ্গা পানি বন্টন চুক্তি। তার আগেই অগস্ট সেপ্টেম্বরে মন্ত্রী পর্যায়ে জেআরসি বৈঠকে চুক্তি নবায়নের বিষয়ে অগ্রগতির আশা করছে ঢাকা। অন্যদিকে নতুন তথ্য উপাত্তের ভিত্তিতে বোঝাপড়া চায় দিল্লি। ভারত থেকে ফিরে শাতিলা শারমিনের রিপোর্ট। 3 দশকের পুরনো গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে চলতি বছরের ডিসেম্বরে। 1996 সালে স্বাক্ষরিত এই চুক্তির নবায়নকে ঘিরে ঢাকা দিল্লির রাজনৈতিক কূটনীতিক আলোচনা এখন তুঙ্গে। দুই দেশের যৌথ নদী কমিশন জেআরসি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও নতুন চুক্তির শর্ত, পানির নিশ্চয়তা এবং মেয়াদকাল নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। চলতি মাসে ভারতের পররাষ্ট্র সচিব দিল্লিতে বাংলাদেশি কূটনীতিক সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক আলাপচারিতায় গঙ্গা চুক্তি নবায়ন প্রশ্নে জানিয়েছিলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান যৌথ নদী কমিশন এবং কারিগরি আলোচনার পথেই অভিন্ন নদীর বিষয়গুলোর সমাধান খুঁজে নেওয়া হবে। দেশটির গবেষণা প্রতিষ্ঠান ন্যাটেস্টাটের আহ্বায়ক এবং ভারতের সাবেক উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা পঙ্কজ শরণ মনে করেন, নতুন তথ্য উপাত্তকে সামনে রেখে চুক্তির নবায়ন প্রয়োজন। Now to decide the share, you had to base it on a certain data of what was actually flowing in the river. বর্তমান চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের ন্যূনতম হিস্সা 35,000 কিউসেক পানি। চুক্তি নবায়নে সেটি বাড়িয়ে 40,000 কিউসেক নিশ্চিত করার পরামর্শ ঢাকার বিশেষজ্ঞদের। স্ট্রং গ্যারান্টি ক্লোজ ইন টার্মস অফ লিগ্যাল বাইন্ডিং, যখন এই ধরনের ডকুমেন্টে এটা লেখা থাকে টু সাম এক্সটেন্ট এটা লিগ্যাল বাইন্ডিং থাকে। 2011 সালেই কিন্তু দুই দেশের মধ্যে একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট হয়েছিল বেসিন ওয়াইজ ম্যানেজমেন্টের ব্যাপারে। তো এগুলো নিয়ে আমরা সিরিয়াস চিন্তা ভাবনা করার দরকার আছে। আগামী আগস্ট সেপ্টেম্বরে হতে পারে দুই দেশের মন্ত্রী পর্যায়ের জেআরসি বৈঠক। গঙ্গা চুক্তি নবায়নে আশাবাদী পানি সম্পদ মন্ত্রী জানান, সে লক্ষ্যে গঠন করা হয়েছে কারিগরি ও বিশেষজ্ঞ কমিটি। মন্ত্রী পর্যায়ের যে জয়েন্ট রিভার কমিশনের যে কমিটি আছে, সেটা আমরা বসে এটাকে ফাইনালাইজ করার জন্য আগস্ট বা সেপ্টেম্বরের ভিতরে আমরা চেষ্টা করব। এই চুক্তি নবায়নের ওপর শুধু বাংলাদেশ, ভারত নয়, দক্ষিণ এশিয়ার পানি নিরাপত্তা, কৃষি, পরিবেশ এবং আঞ্চলিক স্থিতিশীলতা নির্ভর করছে। পররাষ্ট্র সচিবের যে বক্তব্য, সেই বক্তব্য জানান দিচ্ছে বাংলাদেশের সাথে যে কোনো মূল্যে তারা আসলে সম্পর্ক ভালো করতে চান। নতুন সরকার বাংলাদেশের সঙ্গে কাজ করতে চান। সবকিছু মিলিয়ে এই সম্পর্ক ভবিষ্যতে কতটা আস্থা এবং সমতার ভিত্তিতে হবে সেই প্রশ্ন থেকে যাচ্ছে। শাতিলা শারমিন, সময় সংবাদ, নয়াদিল্লি। জুলাইয়ে পদ্মা ব্যারেজের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সেমিনারে অংশ নিয়ে এই কথা জানান তিনি। তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। আগামী জুলাই থেকে তিস্তা মহাপরিকল্পনা এবং পদ্মা ব্যারেজ, আমাদের যেখানে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ, যেখানে 7 কোটি মানুষের বসবাস, সেই পরিকল্পনার দিকে আমরা যাচ্ছি। তিস্তা মহাপরিকল্পনায় সংশোধনী আনছে সরকার।
প্রকল্পে পানি সংরক্ষণের বিষয়টি যুক্ত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন তথ্য উপদেষ্টা। এদিকে 16 ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল চালুর কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। রংপুর, লালমনিরহাট, নীলফামারী সহ দেশের উত্তরাঞ্চলের মানুষের জীবন জীবিকা, বন্যা ও ভাঙন রোধে তিস্তা মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। জনগুরুত্বপূর্ণ এই প্রকল্প বাস্তবায়নে আগ্রহ দেখাচ্ছে চীন। মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানান, তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করার আগে আরেক দফা সংশোধনী আনা হচ্ছে। বর্তমান মহাপরিকল্পনায় বন্যা নিয়ন্ত্রণ এবং ভাঙন রোধে গুরুত্ব দেওয়া হয়েছে। এ অবস্থায় শুষ্ক মৌসুমে কৃষিকাজে ব্যবহারের জন্য পানি সংরক্ষণের বিষয়টি যুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এক্সিস্টিং যে মহাপরিকল্পনা সেটা মেয়ারলি একটা ভাঙন এবং বন্যা প্রতিরোধ পরিকল্পনা এরকম। এটার মধ্যে পদ্মা ব্যারাজের মতো পানি রিটেইন করা, সংরক্ষণ করে সেটা ব্যবহার করার অপশন যেহেতু ছিল না, সে কারণে এই প্রজেক্টটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী রাইটলি বলেছেন, যেহেতু আমাদের তিস্তাতেও শুষ্ক মৌসুমে পানি থাকে না, সেজন্য এই পানি রিটেইন করার অপশন সহ নতুন করে প্রকল্পটাকে কারেক্ট করে উপস্থাপন করতে বলা হয়েছে। সুতরাং আমরা তিস্তা প্রকল্পের কিছুটা সংশোধনী হবে, হয়ে তারপর এটা উপস্থাপিত হবে। র্যাব প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, নতুন আইন করে র্যাবের নাম পরিবর্তন করা হতে পারে, তবে এলিট ফোর্সটি বিলুপ্ত হচ্ছে না। এক অর্থে সেইভাবে র্যাব থাকছে না এবং নামও সম্ভবত পাল্টে যাচ্ছে। র্যাবের সমালোচনা যদি সরিয়ে রাখি, আমরা দেখব র্যাব অত্যন্ত কেপেবল ভাবে নানা ধরনের সন্ত্রাস তারা মোকাবেলা করতে পেরেছে। একটা এলিট ফোর্স থাকবে, সেটা র্যাব নামে হোক বা ভিন্ন নামে হোক, এবং ওয়েল ডিফাইন্ড আইন থাকবে, ফলে আগের যে ঝুঁকিগুলো আছে সেগুলো থাকবে না। আগামী 16 ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল চালুর কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। 16 ডিসেম্বরকে সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনায় রেখেই সকল প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় অন্তর্বর্তী সরকারের উদাসীনতায় হাম রোগের প্রাদুর্ভাব ঘটেছে বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তবে বর্তমান সরকার হাম মোকাবেলায় পর্যাপ্ত টিকা সংগ্রহ করেছে বলেও জানান তিনি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুলশান বনানী বাড়িধারা লেকের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে গুলশান লেকের পানি দূষণ রোধ, পরিবেশগত ভারসাম্য রক্ষা, সৌন্দর্য বর্ধন এবং লেক কেন্দ্রিক নাগরিক সুবিধা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা লেকের বর্তমান পরিস্থিতি তুলে ধরে টেকসই উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন। শেখ হাসিনা ফিরলে তার সঙ্গেও ইনসাফ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। মঙ্গলবার সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচার বহির্ভূত কোনো কিছু করবে না সরকার। শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে হটাতে চেয়েছি কারণ তিনি ইনসাফ করেন নাই। পরবর্তী যে বাংলাদেশ তৈরি হয়েছে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে ইনসাফ থাকবে, এমনকি শত্রুর প্রতি ইনসাফ থাকবে। শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসে বাংলাদেশে ফেরত, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করব না। আমাদের কাছে প্রতিজ্ঞা কি, আমরা জুডিশিয়ালি করব। ওনার বিচার হয়েছে, ওনাকে ডিফেন্ড করতে আবার দেওয়া হবে, তাতে তার মৃত্যুদণ্ডাদেশ যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটা আমরা মানব, আর যদি না হয় সেটা কার্যকর হবে। ন্যায়সঙ্গত যে কোনো কাজে সরকারকে সহযোগিতা করার কথা জানিয়েছেন জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি শরীয়তপুরের আহত চিকিৎসককে দেখতে গিয়ে এই কথা বলেন তিনি। বলেন, হাসপাতালের নিরাপত্তা বিঘ্নিত হলে সেবা নিশ্চিত করতে পারবেন না চিকিৎসকরা। জনগণকে আরও সহিষ্ণু হতে আহ্বান জানান তিনি। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের সঙ্গে সরকার ধোঁকাবাজি করছে বলেও অভিযোগ জানান তিনি। নিরাপত্তা বিঘ্নিত হয়, কোনো চিকিৎসক তো কাজ করতে পারবে না, আর চিকিৎসকরা কাজ না করলে সাফারিংটা হবে জনগণের। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন দেশের খারাপ, কিন্তু সরকার এটা স্বীকার করে। যে সরকারই আসে আইসা বলে যে আগের চেয়ে এখন আইন শৃঙ্খলা ভালো, এই আগটাকে এটাই আজ পর্যন্ত বুঝতে পারলাম না।
এত ভালো যদি সবার হয় তাইলে এত মন্দ হয় কেন, এত কালো থাকে কেন? আসলে এটা একটা ফাও কথা, একটা ধোঁকাবাজি, জনগণকে প্রতারণা করা হচ্ছে। ন্যায়সঙ্গত কাজে সরকার যতটুকু আমাদের সহযোগিতা চাইবে আমরা পূর্ণ সহযোগিতা দেব। স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে। সিটি কর্পোরেশনে নাকি ইউনিয়ন পরিষদে আগে ভোট হবে তা বাজেটে বরাদ্দের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এদিকে এমআর ইসলাম স্বাধীনকে বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে মন্ত্রণালয়ে গিয়ে দায়িত্ব নেন তিনি। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বগুড়া সিটির কার্যক্রম। হিসাবে আমরা আনুষ্ঠানিক যাত্রা আজকে শুরু হলো বগুড়া শহরে। 20 এপ্রিল বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 7 মে নিকারে অনুমোদনের মধ্য দিয়ে 150 বছরের পুরনো পৌরসভা বিলুপ্ত হয়ে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করে বগুড়া। সোমবার বিএনপি নেতা এমআর ইসলাম স্বাধীনকে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মঙ্গলবার সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদানপত্র জমা দিয়ে দায়িত্ব নেন তিনি। বগুড়া শহরের জলাবদ্ধতা নিরসন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকে প্রাধান্য দিয়েই নতুন সিটি কর্পোরেশনের কাজ শুরু হবে বলে জানান নবনিযুক্ত প্রশাসক। অগ্রাধিকারের ভিত্তিতে আমরা প্রাথমিক অবস্থায় যে বরাদ্দ পাবো সেই অর্থ দিয়েই আমরা ড্রেনেজ ব্যবস্থা এবং জলাবদ্ধতা দূরীকরণের ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে নতুন সিটি কর্পোরেশনের নাগরিক সেবার উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। পৌরসভা থেকে একটি শহর যখন সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয় সেখানে নাগরিক সেবা অবশ্যই বৃদ্ধি পাবে, সেখানে বরাদ্দ বেশি পাবে এবং সেই সিটি কর্পোরেশনের নিজস্ব ডিপিপি প্রণয়নের ক্ষমতা থাকে, আলাদা প্রকল্প নেওয়ার ক্ষমতা থাকে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ডেভেলপ, এছাড়াও ওভারপাস, উড়াল সেতু, ফ্লাইওভার, এ ধরনের বিভিন্ন প্রকল্প গ্রহণের এখতিয়ার তখন সিটি কর্পোরেশনের আইনে দেওয়া আছে। এদিকে সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগে সিটি কর্পোরেশন নাকি ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে সেটি নির্ভর করছে আগামী বাজেটে বরাদ্দের উপর। বাজেট অনুমোদন হলে আগামী সেপ্টেম্বর অক্টোবর থেকে আমার ধারণা যে বর্ষা মৌসুমের পরে শুষ্ক মৌসুমে পর্যায়ক্রমে ধাপে ধাপে 1 বছরের মধ্যে আমরা 5টি নির্বাচন শেষ করব। সিটি নির্বাচন দলীয়ভাবে হবে না বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। ট্রাম্পের পর এবার চীন সফরে পুতিন। শি জিনপিং এর সঙ্গে গুরুত্বপূর্ণ ইস্যুতে করবেন বৈঠক। ওয়াশিংটনকে মস্কো বেইজিং শক্তি জোরালো করার বার্তা মত বিশ্লেষকদের। জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। নওগাঁয় প্রস্তুত করা হয়েছে প্রায় 8 লাখ পশু। পশুর চিকিৎসা নিশ্চিতে রয়েছে মেডিকেল টিম। ব্রাহ্মণবাড়িয়ায় দাম হাতের নাগালে থাকায় স্বস্তি প্রকাশ করেন ক্রেতা। আর নিরাপত্তা নিশ্চিতে হাটে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য। ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর পুরো হাট। দরদামে চলে বেচাকেনা। পা ফেলার জায়গা নেই নওগাঁর সতীহাট বাজারে। দেশীয় জাতের গরুর সংখ্যাই বেশি। চাহিদার শীর্ষে 80,000 থেকে শুরু করে 1,20,000 পশু। দামে মিললে চলছে বেচাকেনাও। তবে গোখাদ্যের বাড়তি দরে আশানুরূপ দাম না পাওয়ার অভিযোগ ব্যাপারীদের। কিনা আসছে আমরা গরুটা 5,000 টাকা কম বলিচ্ছে। এখন মনে করেন তাও মনে করেন যে গোটা হাট খুঁজে দূরে কাস্টমারও পাইনি, তাহলে গরুটা বিক্রয় করবো কিভাবে? কম যেটা 1,20,000 হবে সেটা চাচ্ছে 1,30,000 বা 40,000। এই জন্য মানে মাপে হচ্ছে না। গরুর আমদানিও কম, দামও বেশি। নওগাঁয় এবার প্রায় 3,000 কোটি টাকার কোরবানির পশুর বাণিজ্যের আশায় স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের। এদিকে জমজমাট বেচাকেনা চলছে ব্রাহ্মণবাড়িয়ার বীরগাঁওয়ের 22 মোজা সাপ্তাহিক হাটে। ছোট বড় এবং মাঝারি আকারের বিভিন্ন জাতের গরু, মহিষ, খাসির পাশাপাশি বিক্রি হচ্ছে ভেড়াও। দাম মোটামুটি হাতের নাগালে থাকায় স্বস্তি প্রকাশ করেন ক্রেতা। এই গরুর দাম মোটামুটি এখনো নিয়ন্ত্রণে আছে। বাজার আজকে আসলে আমরা দেখতে আসছি, পছন্দ হলে নিব আর কি। বাজারে শান্তি, নিরাপত্তা সবকিছু ঠিক আছে। এখানে আপনার কোনো ধরনের অঘটন হয় না, অনিয়ম হয় না। সবকিছু সুন্দর সুশৃঙ্খলভাবে বাজার কমিটি পরিচালনা করে থাকে। ফরিদপুরের টোপাখোলায় বসেছে জমজমাট পশুর হাট। নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য। তানজিনা তাসনিম, সময় সংবাদ। কোরবানি ঈদে এবার চাহিদার তুলনায় 20 লাখের বেশি গবাদি পশু মজুত রয়েছে।
চোরাই পথে গরুর প্রবেশ ঠেকাতে সীমান্তে কড়া সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মঙ্গলবার সকালে নির্বাচনী ইশতেহারে পানি, নদী ও কৃষি অঙ্গীকার ও তার বাস্তবায়ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সেমিনারে অংশ নেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী জানান, কোরবানির জন্য দেশে 1,33,34,000 গবাদি পশু মজুদ রয়েছে, আর চাহিদা রয়েছে 1,02,00,000 পশুর। চাহিদার তুলনায় বেশি মজুদ থাকায় পশু আমদানির প্রয়োজন নেই। সুলতান সালাউদ্দিন টুকু জানান, দেশের চাহিদা মিটিয়ে বিদেশে পশু রফতানি করার লক্ষ্য নিয়েছে সরকার। নিয়ন্ত্রণ করে রাখলাম, ক্ষতিটা কিন্তু দেশে নির্ধারণ পর্যায়ে তারা কাজ করেন। প্রায় 22 লক্ষ গবাদি পশু আমাদের সারপ্লাস আছে এই কুরবানির জন্য। সেই জন্য আমরা বলেছি বাইরের পার্শ্ববর্তী দেশ থেকে আপনারা জানেন যে অনেক গবাদি পশু আসে, গরু আসে, সেটি কিন্তু এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই। বর্ডার এলাকায় কোনোভাবে যাতে এবার গবাদি পশু ওই পার থেকে না আসতে পারে, সেই ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ আমরা নিয়েছি। কৃষককে বাঁচাতে জেলা উপজেলা পর্যায়ে কয়েক হাজার মিনি কোল্ড স্টোরেজ তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। বলেন, এতে কৃষক পাবে তার উৎপাদিত পণ্যের ন্যায্য দাম। এদিকে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 3 লক্ষ কোটি টাকার মধ্যে 10,843 কোটি টাকা রাখা রয়েছে কৃষিতে। অপরদিকে মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কৃষি ভ্যাকসিনে আমদানি নির্ভরতা কমিয়ে দেশেই উৎপাদন করা হবে। নতুন অর্থ বছরের বাজেট ঘোষণার আগে চলছে অংশীজন সভা। এরই ধারাবাহিকতায় এই সেমিনারের আয়োজন কৃষি অর্থনীতিবিদ সমিতির। উপস্থিত ছিলেন সরকারের নীতি নির্ধারকরা। মঙ্গলবার রাতে ফার্মগেটের কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে এই আয়োজনে উঠে আসে কৃষির সমস্যা ও সম্ভাবনার কথা। কৃষির উন্নয়নে আমদানি নির্ভরতা কমানোর উপর জোর দেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। আর পরিকল্পনা প্রতিমন্ত্রী বলছেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কৃষিখাতকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। 5,000 কোটির অধিক কিন্তু ভ্যাকসিন আমরা আমদানি, আমাদের দেশে ভ্যাকসিন আমরা তৈরি করতে পারি, সেই দিকে আমাদের পদক্ষেপ নিতে হবে। এডিপি পাশ হয়েছে। এই উন্নয়ন কর্মসূচি 3 লক্ষ কোটি টাকার একটি উন্নয়ন কর্মসূচি এবং স্বায়ত্তশাসিত সংস্থা মিলে 3,08,000 কোটি টাকার কিছু বেশি। সেখানে কৃষি খাতে প্রায় 10,843 কোটি টাকা। কৃষক বাঁচাতে আসন্ন বাজেটে দেশব্যাপী কয়েক হাজার মিনি হিমাগার তৈরির বরাদ্দ থাকবে বলে আশা করছেন কৃষিমন্ত্রী। আপনি আমার কুমিল্লা থেকে সবজি কিনে নর্থ বেঙ্গলে নিয়ে যদি বিক্রি করতে যান, ট্রান্সপোর্টেশনে কত টাকা গেল, আপনি লাভ করবেন কোথায়? সুতরাং আমরা আজকেই একটা প্রজেক্ট হাতে নিয়েছি কয়েক হাজার মিনি কোল্ড স্টোরেজ করার জন্য। সরকার চায় তার উৎপাদিত পণ্য যখন দাম কম থাকবে তখন কিনে ওই কোল্ড স্টোরেজে অথবা তার পণ্য কাঁধে ভারে নিয়ে ওই কোল্ড স্টোরেজে রাখতে পারবে। যখন দাম বাড়বে তখন বিক্রি করবে, সে সঠিক দামটা পাবে। ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে নীতিগত বাধার দিকগুলো স্পষ্ট করা হয় সেমিনারে। মধ্যস্বত্বভোগীর বাইরে গিয়ে কৃষক ধান বিক্রি করা সম্ভব হচ্ছে না। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। নিজস্ব ভিত্তি শক্তিশালী করে দেশে বিদেশে বিনিয়োগের সমন্বয়ে অংশগ্রহণমূলক বিনিয়োগ পরিবেশ গড়ে তুলতে চায় সরকার। রাজধানীর বনানীতে এক গোলটেবিল বৈঠকে পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, ব্যবসা বাণিজ্য সহজীকরণ, ব্যয় সাশ্রয় এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। যখন নিজেরা বাংলাদেশ নিজস্ব সক্ষম সমুদ্রবন্দর, বিমানবন্দর ও স্থলবন্দর সহ দেশের কৌশলগত অবকাঠামো ব্যবস্থাপনায় দেশীয় বিনিয়োগকারীদের সম অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করার দাবি দীর্ঘদিনের। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার রাজধানীর বনানীতে কৌশলগত সম্পদে দেশীয় বিনিয়োগের অগ্রাধিকার শীর্ষক গোলটেবিল বৈঠকে এ নিয়ে আলোচনা করেন ব্যবসায়ী, নীতি নির্ধারক ও অর্থনীতি সংশ্লিষ্টরা। আমার মনে হয় আপনাদের আলোচকরা বলেন, দেশের অর্থনীতির জন্য বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ হলেও কৌশলগত খাতে দেশীয় উদ্যোক্তাদের ন্যূনতম সমান সুযোগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে যৌথ উদ্যোগ এবং প্রযুক্তি হস্তান্তর চুক্তি বাধ্যতামূলক করার দাবি জানান তারা। 25 বছরের গোলামীর চুক্তির জন্য যে কি লড়াই করেছি, ভারতের সাথে যে চুক্তি আমরা করেছিলাম, এখন আমেরিকার সাথে যেটা গোলামী, এটা কি? এরকম কি কোনো ব্যবসা হয় যেখানে মিউচুয়াল ইন্টারেস্ট থাকে না? তাহলে আমার ইন্টারেস্ট আছে, তার ইন্টারেস্ট নাই, সেটার একটা ব্যবসা হতে পারে? আমাদের দেশে দুর্নীতির ধরন বদলে গিয়েছে।
এখন একসময় তো দৃশ্যমান দুর্নীতি হইতো অনেকটা, আর এখন অদৃশ্য দুর্নীতি। কিছু সংস্কার দরকার, কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার, পদ্ধতিগত সংস্কার দরকার। বাংলাদেশে কাজ করার পরিবেশটা কিন্তু ফিরিয়ে আনতে হবে, এবং কাজ করার পরিবেশ যদি ফিরিয়ে না আনা হয় তাহলে কিন্তু এই নেগোসিয়েশন স্কিল বা এটা নিয়ে মানে কেউ খুব দায়িত্ব নিয়ে আপনারা আগাবে না। এ সময় দেশি বিদেশি বিনিয়োগ নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। বলেন, নিজস্ব ভিত্তি শক্তিশালী করে দেশি বিদেশি বিনিয়োগের সমন্বয়ে একটি অংশগ্রহণমূলক অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে চায় সরকার। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও দেশীয় উদ্যোক্তাদের সাথে রাখা, আমাদের টেকনোলজি ট্রান্সফারের প্রশ্নগুলোকে গুরুত্বের সাথে বিবেচনায় রাখা, একটা কর্মসংস্থানমুখী বিনিয়োগ নির্ভর অর্থনৈতিক ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই, যেটা আবার একই সাথে ইনক্লুসিভ, মানবিক এবং কল্যাণমুখী। একই সঙ্গে ব্যবসা বাণিজ্য সহজীকরণ, ব্যয় সাশ্রয় এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। এই ধরনের দেশগুলোতে বিদেশি বিনিয়োগ। জিন্নাত আরা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। পাট খাতকে $1 বিলিয়ন রফতানি আয় থেকে অন্তত $7 বিলিয়ন শক্তিশালী শিল্পে পরিণত করা সম্ভব। রাজধানীতে বহুমুখী পাট পণ্য মেলা উদ্বোধন করে এ কথা বলছেন বস্ত্র ও পাট মন্ত্রী। প্রাথমিক স্কুল ও মাদ্রাসার অন্তত 2 কোটি শিক্ষার্থীকে বিনামূল্যে পাটের ব্যাগ দেওয়া হবে বলেও জানানো হয়। পাটের বহুমুখী ব্যবহার বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পাট পণ্যের অবস্থান শক্তিশালী করতে আয়োজন করা হয়েছে বহুমুখী পাট পণ্য মেলা। মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে এ মেলার উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী। আলোচনায় যোগ দিয়ে তিনি বলেন, পাট খাতকে $1 বিলিয়ন রপ্তানি আয় থেকে অন্তত $7 বিলিয়ন শক্তিশালী শিল্পে পরিণত করা সম্ভব। এখন যা করি আমরা, এই 1 বিলিয়নের পাট শিল্পকে 5-7 বিলিয়নের একটা খাতে পরিণত করা পরিকল্পনা না, এটি সম্ভব। এই পাট বীজে বাংলাদেশ এখনো নির্ভরশীল আমদানির উপরে। অন্য একটা প্রতিদ্বন্দ্বী দেশ থেকে পাট বীজ এনে আমাদের এখানে পাট উৎপাদন করতে হয়। তো আমাদের প্রথম লক্ষ্য হলো আগামী দিনে পাট বীজের স্বয়ংসম্পূর্ণ হওয়া। একই অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, পাট খাতের অগ্রগতিতে পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এই শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনার মাধ্যমে গ্রাম ও শহরে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। জামদানি বলেন, এই আজকে পাট বলেন বা বিভিন্ন যে ইয়েগুলো আছে সবগুলোকে আমরা প্রমোট করা আমাদের সরকারের মূল হলো দেশীয় পণ্যগুলোকে আরও মানুষের কাছে তুলে ধরা, বিশ্বের কাছে তুলে ধরা। আমাদের স্কুল প্রাইমারি লেভেলে স্কুল পড়ুয়া যারা আমাদের ছোট্ট সন্তানরা, শিশুমণিরা আছেন, কওমি সহ 2 কোটি স্টুডেন্ট হবে, কওমি মাদ্রাসা সহ যদি ধরি 1 থেকে 5 পর্যন্ত। এবং আমরা আগামী 5 বছরে আমাদের এই সরকারের মেয়াদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন প্রত্যেককে বিনামূল্যে স্কুল ব্যাগ দিবেন। মেলায় পাটের তৈরি শৌখিন ও নিত্য ব্যবহারের পণ্য, বিভিন্ন ধরনের ব্যাগ, শাড়ি, ওয়ালমেট এবং ঘর সাজানোর নানা সামগ্রী প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে আয়োজিত এই মেলা আগামী 23 মে পর্যন্ত প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় ফায়ার সার্ভিসের উন্নয়ন ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় জরুরি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার সকালে রাজধানীর পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরও জানান, ফায়ার ফাইটারদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, জনবল বৃদ্ধি ও সুযোগ সুবিধা বাড়াতে কাজ করছে সরকার। এদিন পাসিং আউট শেষে বাহিনীতে যুক্ত হন 250-এর বেশি সদস্য। রাষ্ট্রবীরত্বপূর্ণ অবদান রাখায় 20 জনকে পদক পরিয়ে দেন মন্ত্রী। গত 3 বছরের জন্য পদক পাবেন আরও 138 জন। জলবায়ু পরিবর্তন সহ নানা প্রাকৃতিক ও মানব সৃষ্ট কারণে আমাদের দেশ প্রতিনিয়ত অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, বন্যা, ভূমিধস, ভবনধস সহ বিভিন্ন দুর্যোগ দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। সেজন্য জনগুরুত্বপূর্ণ বিবেচনায় আমরা ফায়ার সার্ভিসের সক্ষমতা ও সামর্থ্য বৃদ্ধিতে জোর দিচ্ছি। ইতিমধ্যে 20টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের ঠিক 4 দিনের মাথায় এবার চীনে পৌঁছলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেইজিং বিমানবন্দরে পুতিনকে লাল গালিচা সংবর্ধনার পাশাপাশি স্বাগত জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্য সংকটের মাঝে পুতিনের এই সফরকে ওয়াশিংটনের বিরুদ্ধে মস্কো বেইজিং অক্ষ জোরালো করার বড় বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এই রাষ্ট্রীয় সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। জার্মানিতে ক্ষমতাসীন জোট সরকারের নেয়া সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক খাতের সংস্কারের পাশাপাশি মেজ সরকারের নানা সিদ্ধান্ত নিয়ে হতাশা ব্যক্ত করেছেন দেশটির বেশিরভাগ নাগরিক। জার্মানি থেকে সাম্প্রতিক সময়ে করা দেশটির বিশেষ এক জরিপে সাধারণ মানুষের উদ্বেগের নানা দিক তুলে ধরছেন বিটু বড়ুয়া। জার্মানি জুড়ে বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে সাধারণ নাগরিকদের মাঝে ক্রমেই বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা। প্রকট হচ্ছে সামাজিক বৈষম্য, ধনীরা আরও ধনী হওয়ার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যাও। একই সঙ্গে রাজনৈতিকভাবে সমষ্টিগত সিদ্ধান্তহীনতার মাঝে অর্থনৈতিক খাতে উল্লেখযোগ্যভাবে কমেছে অভ্যন্তরীণ ও বিদেশি বিনিয়োগ। বন্ধ হচ্ছে একের পর এক ক্ষুদ্র, মাঝারি ও ভারী শিল্প কারখানা। কর্মক্ষেত্রেও বাড়ছে অস্থিরতা। সাম্প্রতিক সময়ে করা দেশটির বেশ কয়েকটি জরিপ বলছে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক জোট, রক্ষণশীল উদারপন্থী সিডিইউ ও সিএসইউ এবং মধ্যমপন্থী দল এসপিডির জোট সরকারের ক্ষমতা গ্রহণের 12 মাস পার করলেও সরকারের নানা পরিকল্পনায় অখুশি দেশটির সাধারণ মানুষ। এরই মাঝে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতি টানতে ব্যর্থ হওয়া, বৈশ্বিক রাজনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে না পারা, জ্বালানি শক্তি নিয়ে সঠিক পরিকল্পনার অভাব, নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের জন্য পর্যাপ্ত বাসস্থান তৈরি করতে না পারা, সামাজিক ও কর খাতে সংস্কার, সবকিছু মিলিয়ে মেটস সরকারের উপর চাপ বাড়ছে। জার্মান চ্যান্সেলর ক্ষমতা গ্রহণের পর থেকে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। আমরা প্রবাসী ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পাচ্ছি না। এদেশে যারা স্বল্প আয়ের মানুষ, তাদের জন্য চলা খুব মুশকিল হয়ে যাচ্ছে। সরকার চাচ্ছে যাতে যত কম এনার্জি কম খরচ করা যায় ততই সুবিধা হবে, যার জন্য প্রোডাকশন খুবই করুণ অবস্থা আমাদের এই মুহূর্তে জার্মানিতে। এদিকে ফ্রিডরিশ মের্জের নেতৃত্বে ক্ষমতাসীন জোট সরকার ও অন্যান্য রাজনৈতিক দলের ব্যর্থতার খেসারত হিসেবে দিনকে দিন বিশাল জনপ্রিয়তার দিকে এগিয়ে যাচ্ছে দেশটির পার্লামেন্টে প্রধান বিরোধী, চরম রক্ষণশীল ও ডানপন্থী রাজনৈতিক দল হিসেবে পরিচিত অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড এএফডি। সাম্প্রতিক সময়ে করা বিভিন্ন জরিপ বলছে এখন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে এই দলটি সর্বোচ্চ ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। তেমনটা হলে পাল্টে যেতে পারে গোটা দেশের চিত্র, হুমকিতে পড়তে পারে সংস্কৃতির বৈচিত্র্যতা ও গণতান্ত্রিক উদারপন্থাও। 2025 সালের মে মাসে সরকার গঠনের মাধ্যমে ক্ষমতাসীন রাজনৈতিক দল সিডিইউ এবং এসপিডি জার্মানিকে আবারও সুখী, সমৃদ্ধ এবং শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বছর না ঘুরতেই চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জের নেতৃত্বে এই সরকার কোনো খাতেই সাফল্য দেখাতে পারেনি। তার কারণ হিসেবে বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতিকেই দায়ী করছেন জোটের শীর্ষ নেতৃবৃন্দ। তবে জনগণ তা কোনোভাবেই মানতে নারাজ বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা। বেকারত্ব দূরীকরণ ও স্থানীয়দের কর্মসংস্থানের দাবিতে চলা আন্দোলন ঘিরে বাড়ছে আতঙ্ক। বিস্তারিত মিজানুর রহমান রাসেলের রিপোর্টে। অভিবাসী বিরোধী আন্দোলনে উত্তাল দক্ষিণ আফ্রিকার কয়েকটি প্রদেশ। অপারেশন ডুডুলা এবং মার্চ অ্যান্ড মার্চ নামক সংগঠনের ব্যানারে বেকারত্ব দূরীকরণ ও স্থানীয়দের কর্মসংস্থানের দাবিতে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। তাদের অভিযোগ, অবৈধ বিদেশিদের কারণে কর্মসংস্থানে পিছিয়ে পড়ছেন স্থানীয় আফ্রিকানরা। তাই বিদেশিদের উচ্ছেদের দাবিতে বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মিছিল করেছেন আন্দোলনকারীরা। গেল মাসে ইস্ট লন্ডন থেকে শুরু হওয়া চলমান এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশি ব্যবসায়ীরাও। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের নামে বৈধ কাগজপত্র থাকা বিদেশিদেরও লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ উঠছে। বিভিন্ন প্রদেশে দোকানপাটে হামলা, ভয়ভীতি ও হয়রানির ঘটনায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন প্রবাসীরা। বিক্ষোভ চলাকালে ডারবান প্রদেশে সহিংসতায় আহত হয়েছেন কয়েকজন বাংলাদেশি ব্যবসায়ী। ভাঙচুর ও লুটপাটের আশঙ্কায় অনেকেই বন্ধ রেখেছেন ব্যবসা প্রতিষ্ঠান। পরিস্থিতি মোকাবেলায় ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন প্রবাসীরা। এদিকে অস্বাভাবিক পরিস্থিতিতে সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ দূতাবাস। ডারবানে বাংলাদেশিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, দোকানপাট বন্ধ রয়েছে। অনেক বাংলাদেশি নাগরিক যারা ব্যবসা করে তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি। এখন 30শে জুন ওনারা লাস্ট ডেট দিছে। 30শে জুনের মধ্যে
সকল অভিবাসী চলে যাওয়ার জন্য। সহিংসতা প্রবণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে দক্ষিণ আফ্রিকা প্রশাসন। হামলা ভাঙচুর ও সহিংসতা থেকে বিরত থেকে শান্তিপূর্ণ আন্দোলন চালানোর আহ্বান জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে চলমান আন্দোলন ও সহিংসতাকে বিদেশি বিদ্বেষমূলক উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকার মানবাধিকার সংগঠনগুলো। সরকারও বলছে বিদেশি বিরোধী সহিংস আন্দোলন আন্তর্জাতিক অঙ্গনে দক্ষিণ আফ্রিকার ভাবমূর্তি ও আফ্রিকান সংহতিকে ক্ষতিগ্রস্ত করছে। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। বুলবুলের বোর্ড ভাঙার পর বর্তমান অ্যাডহক কমিটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে স্বচ্ছ নির্বাচন দেয়া, আর সেটা করতে পারলেই সবার আস্থা অর্জন করতে পারবেন তামিম ইকবাল। এমনটাই মনে করেন বিসিবির সাবেক পরিচালক সাজ্জাদুল আলম ববি। এদিকে আজ যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত কাউন্সিলর তালিকা প্রকাশ করেছে বিসিবি। কাল থেকে শুরু হবে মনোনয়ন বিক্রি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আবারও নির্বাচনের হাওয়া। দীর্ঘদিনের বিতর্ক, সমালোচনা আর প্রশ্নবিদ্ধ নির্বাচনের অভিযোগের কারণে এবার সবার নজর বিসিবিতে। সত্যিই কি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে বর্তমান অ্যাডহক কমিটি? বুধবার নির্বাচনী প্রক্রিয়া শুরুর আগেই সেই চাপটা এসে পড়েছে তামিম ইকবালের কাঁধে। কারণ মাঠের সাফল্যের চেয়েও এই মুহূর্তে বোর্ডের সবচেয়ে বড় পরীক্ষা নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনা। যেই দায়িত্ব দিয়ে এই কমিটিটা বানানো হয়েছে সেটা যদি তারা সুচারুভাবে সম্পন্ন করতে পারে তাহলে বলতে হবে তারা সাকসেসফুল। তাদের দায়িত্ব হলো যে নির্বাচন করা। তো নির্বাচনটা যদি তারা সঠিকভাবে সুষ্ঠুভাবে করতে পারে তাহলে মনে করব সাকসেসফুল। বাংলাদেশের ক্রিকেট বোর্ডে রাজনীতির প্রভাব নতুন কিছু নয়। বিভিন্ন সময়ে রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিদের দেখা গেছে বোর্ড পরিচালনায়। তবে নিজেদের ক্রিকেটের স্বার্থে এই সংস্কৃতি বদলানো দরকার বলে মনে করেন সাবেক এই পরিচালক। প্রত্যাশা, ক্রিকেট পরিচালনায় ধীরে ধীরে বাড়বে পেশাদারিত্ব, কমবে রাজনৈতিক নির্ভরতা। প্রত্যাশা যে এই নির্বাচনটা সত্যি প্রতিনিধিত্বশীল হবে এরকম। তো লেট আস সি হোয়াট হ্যাপেন। চেষ্টা হয়তো চলছে, আমি শিওর যে তামিমেরও সেই চিন্তাভাবনাই আছে, কিন্তু উইল হ্যাভ টু ওয়েট টিল দেন টু সি হাউ ইট প্রোগ্রেসেস। 5ই আগস্টের পট পরিবর্তনের পর এই অল্প সময়েই 3 সভাপতি বদল দেখেছে বিসিবি। নেতৃত্বে এমন দ্রুত পরিবর্তন দেশের ক্রিকেটের স্থিতিশীলতা ও আন্তর্জাতিক ভাবমূর্তিতে কতটা প্রভাব ফেলেছে সেই প্রশ্নও আছে ক্রিকেট অঙ্গনে। 5ই আগস্টের পরে একটা পরিবর্তন আসে, সেখানে কিন্তু একটা নির্বাচিত বোর্ড ছিল। সেই নির্বাচিত বোর্ডের মেয়াদ কিন্তু আর বেশি দিনও ছিল না। উচিত ছিল যে সেই বোর্ডকেই কন্টিনিউ করতে দেওয়া এবং সেই বোর্ডের মেয়াদ শেষান্তে নির্বাচনটা দেওয়া। তাহলে জিনিসটা একটা হলো কি ধারাবাহিকতা থাকলো। চেষ্টা থাকা উচিত যে এখানে ক্রিকেটীয় বিষয়গুলি প্রাধান্য পাক এবং এখানে কমিটি যখনই গঠন হয় অন্যান্য ইনফ্লুয়েন্সটা যাতে ক্রমান্বয়ে কমে আসে এবং যারা ক্রিকেটের জন্য কিছু করতে পারবেন তারাই যাতে এইখানে কমিটিতে আসেন। এবারের কাউন্সিলর তালিকায় জায়গা হয়নি অনেক পরিচিত সংগঠকের। বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য না করলেও নতুনদের সুযোগ পাওয়াকে ইতিবাচকভাবেই দেখছেন ববি। তবে তার মতে শুধু জায়গা পেলেই হবে না, কাজের মাধ্যমেই প্রমাণ করতে হবে নিজেদের যোগ্যতা। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। পাকিস্তান সিরিজ শেষ হতে না হতেই দেশে আসবে অস্ট্রেলিয়া। সাম্প্রতিক পারফরমেন্সের কারণে সে সিরিজ নিয়েই আশাবাদী টাইগাররা। ধারাবাহিকতা ধরে রাখলে ঘরের মাঠে অস্ট্রেলিয়া বধ অসম্ভব নয়, এমন প্রত্যাশা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশনস ম্যানেজার ও সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিসের। অচেনা শক্তিশালী দল ঘোষণা করায় ওয়ানডে ও টি20 সিরিজে ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে বলেও মন্তব্য করেছেন সাবেক এই ক্রিকেটার। আপকামিং অস্ট্রেলিয়া সিরিজ অবশ্যই গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া খুবই শক্তিশালী দল ঘোষণা করেছে। আমরা আশা করি সিরিজটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। হ্যাভিং সেড দ্যাট, বাংলাদেশ গত 1-1.5 বছর ধরে যে ট্র্যাক রেকর্ড, আমরা আশা করি আমরা ঘরের মাটিতে ডমিনেট করতে পারবো এবং আমরা এই সিরিজটা থেকে পজিটিভ রেজাল্টটা নিতে পারবো। বিশেষ করে এই ওয়ানডে টুর্নামেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি খুব ভালো ফাইট হবে, বাট ইনশাল্লাহ বিশ্বাস করি বাংলাদেশ জিততে পারবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভূমি সেবায় দুর্নীতি হয়রানি বন্ধে কাজ করছে সরকার। অনলাইন সুবিধায় মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমার আশা প্রধানমন্ত্রীর। ধাপে ধাপে সব ইশতেহার বাস্তবায়নের ঘোষণা। হামা উপসর্গে আরও 11 শিশুর প্রাণহানি। ঈদের পর দ্বিতীয় ধাপের টিকা ক্যাম্পেইন শুরু। মৃত্যুর ঘটনা অনুসন্ধানে কমিশন গঠন ও পরিবারের ক্ষতিপূরণ কেন নয়, রুল জারি।
এবং পানি সংরক্ষণ যুক্ত করে সংশোধন হচ্ছে তিস্তা প্রকল্প। জুলাইয়ে শুরু পদ্মা ব্যারেজের কাজ। গঙ্গা চুক্তি নবায়নে নতুন বোঝাপড়া চায় ভারত, ধারাবাহিকতায় জোর বাংলাদেশের। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।